স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। সোমবার ডু অর ডাই ম্যাচে রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে বাংলাদেশ নিউজিল্যান্ড। রিয়াদকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা থাকবে টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশকে একদমই হালকাভাবে নিচ্ছে না কিউই ক্যাপ্টেন মিচেল স্যান্টনার। জয় ছাড়া কিছুই ভাবনায় নেই টাইগারদের কোচ ফিল সিমন্সের। পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে নাহিয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। এই শ্যাডো প্র্যাকটিসের আড়ালে রাওয়ালপিন্ডিতে সেই 191 রানের ইনিংসটার সুখস্মৃতি কি হাতে বেড়াচ্ছিলেন মুশফিক, যে রানটা এখনো পিন্ডির অনার্স বোর্ডে জলজল করছে। কিন্তু চিন্তার বিষয়, সেই 191 রানের ইনিংসটার পর মুশিন নিজেকেই হারিয়ে খুঁজছেন। 50 নেই শেষ 12 ইনিংসে। নিউজিল্যান্ডের বিপক্ষে মিস্টার ডিপেন্ডেবলের উপর কি টিম ম্যানেজমেন্ট ডিপেন্ড করছে? বড় দুশ্চিন্তা অবশ্য রিয়াদকে নিয়ে। ম্যাচের আগের দিন যেন একটু চুপচাপ আর দল ছুটি মনে হলো সাইলেন্ট কিলারকে। তবে কি ইনজুরি সংখ্যা এখনো পুরোপুরি কাটেনি? প্র্যাকটিসে অবশ্য ফিল্ডিং করেছেন একদম কনফিডেন্সের সঙ্গে, কোচিং স্টাফদের বাহবাও কুড়িয়েছেন। এরপর ব্যাট হাতে নেটেও ছুটে গেছেন, প্র্যাকটিস করেছেন লম্বা সময় ধরে। পুরো দল রিয়াদের অপেক্ষাতে। ভারত ম্যাচের সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয়ও পুরোপুরি ফিট। ফর্মে আছেন জাকের আলী অনিক। রিয়াদ ফিরলে মধুর সমস্যা টিম ম্যানেজমেন্টের জন্য। নাহিদ রানার সুযোগ হতে পারে কিউইদের বিপক্ষে। প্রশ্ন হচ্ছে, সেক্ষেত্রে কার কপাল পুড়তে যাচ্ছে? বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচের আগের দিন আমার পেছনের এই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের প্র্যাকটিসে চোখ রাখলে একটা বিষয় কিন্তু একদম পানির মতো পরিষ্কার হয়ে যায়। আর সেটা হচ্ছে, এই ম্যাচকে ঘিরে অন্তত নিউজিল্যান্ডের হেড কোচ বা মাস্টার মাইন্ড গ্যারি স্টিডনা, রঙ্গনা হেরাত, সাবেক লঙ্কান স্পিনার, বাংলাদেশের সাবেক স্পিন বোলিং কোচ, যিনি কিনা এখন নিউজিল্যান্ডের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করছেন, তিনিই কিন্তু আসলে এই ম্যাচকে ঘিরে সব স্ট্র্যাটেজি, সব প্ল্যানিং নিউজিল্যান্ডকে বা নিউজিল্যান্ড ক্রিকেট টিমকে করে দিচ্ছেন। ম্যাচের আগের দিন পুরো প্র্যাকটিস সেশনে রঙ্গনা হেরাতকেই মনে হয়েছে মাস্টার মাইন্ড। তিনি দলের স্পিনারদের সঙ্গে কথা বলছেন, পেসারদের সঙ্গে কথা বলছেন, কখনো আবার ক্যাপ্টেন মিচেল স্যান্টনারের সঙ্গে লম্বা আলাপ করছেন। নিঃসন্দেহে তিনি বাংলাদেশের ক্রিকেটারদের খুব ভালো জানেন, ভালো চেনেন, যার কারণে সব তথ্য, কার কি দুর্বলতা, কার বোলিংয়ের কোন স্ট্রেংথ, বাংলাদেশের স্পিনাররা কেমন, যেটা কিনা আসলে নিউজিল্যান্ডের ব্যাটাররা দুর্বল যেই বোলিংয়ে অর্থাৎ স্পিনে, সেই স্পিনটা আসলে কিভাবে সামলাতে পারেন, বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ বা রিশাদ হোসেনরা আসলে কী ধরনের বোলিং নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাপ্লাই করতে পারেন, সেই তথ্যগুলো নিঃসন্দেহে নিউজিল্যান্ডের দলের সবাইকে আসলে তিনি দিচ্ছিলেন। যার কারণে বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশের জন্য রঙ্গনা হেরাত কিন্তু বড় একটা ফ্যাক্টর। মিচেল স্যান্টনার প্রেস কনফারেন্সে এসে বলেছেন যে বাংলাদেশকে তারা কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না। নিউজিল্যান্ড নিঃসন্দেহে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাতে এই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে হট ফেভারিট হিসেবেই নামছে। নিউজিল্যান্ড এই পাকিস্তানে এসেছে মোটামুটি 20-25 দিনের উপরে কিন্তু হয়ে গেছে। তারা একটা ট্রাই নেশন সিরিজ খেলেছে, সেখানে চ্যাম্পিয়ন হয়েছে। তারপরে প্রথম ম্যাচে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে যেভাবে হারিয়েছে, নিঃসন্দেহে নিউজিল্যান্ড অনেক বেশি আত্মবিশ্বাসের তুঙ্গে আছে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ, তার আগে তারা 4-4টা ম্যাচ জিতে যেভাবে আত্মবিশ্বাসী, সেই আত্মবিশ্বাসটা তাদেরকে নিঃসন্দেহে বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও দারুণ পারফর্ম করতে অনেক বেশি সহায়তা করবে। বাংলাদেশের জন্য বড় অনুপ্রেরণা 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওই যে ম্যাচটা, যে ম্যাচটাতে সাকিব এবং মাহমুদুল্লাহ সেঞ্চুরি করে জিতিয়েছিলেন দারুণভাবে। রাওয়ালপিন্ডিতে কি আসলে সেই কার্ডিফের স্মৃতিটা ফিরে আসবে? ভক্তরা নিশ্চয়ই সেই অপেক্ষাতেই আছেন। নাহিয়ান বিন জসিম, 71, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। কেমন হবে রাওয়ালপিন্ডির উইকেট? কত রান হতে পারে? টস কতটা ভাইটাল রোল প্লে করবে? মজার বিষয় যে ভেন্যুতে বাংলাদেশ কিউইদের বিপক্ষে খেলবে, সেই রাওয়ালপিন্ডির উইকেট বানিয়েছেন বাংলাদেশে কাজ করা টনি হেমিং। বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচের উইকেট নিয়ে রাওয়ালপিন্ডি থেকে আরও জানাচ্ছেন নাহিয়ান বিন জসিম। মাথায় টুপি, গায়ে পাকিস্তানের কিট, হালকা গড়নের লোকটাকে চেনা চেনা লাগছে কি? নাম তার টনি হেমিং। বাংলাদেশ থেকে তিক্ত অভিজ্ঞতা আর অভিমান নিয়ে ম্যাচ শেষ হবার আগেই পাকিস্তান চলে আসা বিশ্ববিখ্যাত কিউরেটর এই অজি। মজার বিষয়, যেই ভেন্যুতে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি 2 ম্যাচ খেলবে, সেই রাওয়ালপিন্ডির উইকেট বানানো টনি হেমিংয়ের হাতেই। বাংলাদেশি সাংবাদিকদের পেয়ে টনি হেমিং হাসি মুখে গল্প আড্ডায় জানালেন
কেমন হতে যাচ্ছে রাওয়ালপিন্ডির উইকেট। বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে গল্প আড্ডার ফাঁকে টনি হ্যামিং উইকেট নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করেছেন। বাংলাদেশে ছিলেন, বাংলাদেশের উইকেট বানানোর কাজে নিয়োজিত ছিলেন, ওখানকার উইকেট কেমন হয় সেটা তিনি জানেন, ক্রিকেটাররা আসলে কোন উইকেটে খেলে অভ্যস্ত সেটাও তিনি জানেন। উইকেট সম্পর্কে যে ধারণাটা তিনি দিয়েছেন তাতে করে একটা কথা স্পষ্ট যে এই উইকেটে 300+ রান হবে, ক্ষেত্রবিশেষে 350+ রানও হতে পারে। টসটা কিন্তু এখানে অনেক বড় একটা রোল প্লে করবে, ভাইটাল রোল প্লে করবে, অর্থাৎ যারা টসে জিতবে তারা কিন্তু ম্যাচে অনেকখানি এগিয়ে থাকবে। কারণ রাওয়ালপিন্ডির যেই ওয়েদারটা আসলে এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা, আমার গায়ে জ্যাকেট দেখে বুঝতে পারছেন আমরা আসলে সেভাবে প্রস্তুতি নিয়ে আসিনি, যার কারণে এরকম পাতলা জ্যাকেট পরে আছি। বাট যখন সন্ধ্যা হয় তখন কিন্তু ঠান্ডার মাত্রাটা অনেকখানি বেড়ে যায়। ডিউ ফ্যাক্টর একটা বড় ধরনের ফ্যাক্টর হতে পারে কিন্তু এই রাওয়ালপিন্ডি ক্রিকেট গ্রাউন্ডে, যার কারণে যারা পরে বোলিং করবে তারা কিন্তু অনেক অসুবিধা পোহাতে হবে। অর্থাৎ যারা ব্যাটিং করবে তারা কিন্তু বেশ এগিয়ে থাকবে, একটা অ্যাডভান্টেজের মধ্যে থাকবে। সুতরাং যারা টস জিতবে, অর্থাৎ নাজমুল হোসেন শান্ত যদি টস জিতেন, নিঃসন্দেহে তিনি আগে বোলিংটাই করতে চাইবেন, কারণ পরবর্তীতে স্পিনারদের জন্য বলটা গ্রিপ করা অনেক কঠিন হয় এবং ব্যাটসম্যানরা কিন্তু আসলে লাইটের মধ্যে, আন্ডার লাইটে ভালো ব্যাটিং করতে পারেন। যার বড় উদাহরণ কিন্তু আসলে সাম্প্রতিক সময় মাত্র একদিন আগেই অস্ট্রেলিয়া ইংল্যান্ড যে ম্যাচটা হয়েছে, সেই ম্যাচে আপনারা দেখেছেন 350+ রান চেস করেছে আসলে অস্ট্রেলিয়া। ডিউ ফ্যাক্টর একটা বড় ফ্যাক্টর হিসেবে সেখানে কাজ করেছে। সুতরাং এই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শান্তরা যদি টস জিততে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে, তারা কিন্তু অনেকখানি এগিয়ে যাবে ম্যাচের আগে। সুতরাং নিঃসন্দেহে শান্ত চাইবেন ভাগ্যটা যেন তার সহায় হয়, টসটা যেন তিনি জিততে পারেন, যেটা আসলে আগের ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে জিতেছিলেন। টনি হ্যামিং যেই আইডিয়াটা দিয়েছেন সেই আইডিয়াটা সত্যি হলে টসটা কিন্তু আসলেই একটা বড় রোল প্লে করবে। এবং এই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সবশেষ 2টা টেস্টে বাংলাদেশ পাকিস্তানকে যে হারিয়েছিল সেই উইকেটটাও কিন্তু টনি হ্যামিং বানিয়েছিলেন। মজা করেই বলছিলেন উইকেটটা আসলে পাকিস্তানের জন্য বানানো হয়েছিল, বাট সামহাও সুবিধাটা বাংলাদেশ নিয়েছে। এবারও যদি সেই উইকেটের ফায়দাটা বাংলাদেশ নিতে পারে, আরও একটা ঐতিহাসিক জয় হয়তোবা বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে পাবে এবং এখানকার অনার্স বোর্ডে আরও একটা জয় হয়তোবা লেখা হবে বাংলাদেশকে ঘিরে। নাহিয়ান বিন জসিম, 71, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে আসছেন না সাকিব আল হাসান। যদিও ডিপিএল এ লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে দলবদলের আনুষ্ঠানিকতা অনলাইনে সেরে ফেলেছিলেন টাইগার অলরাউন্ডার, কিন্তু রবিবার তার অনুরোধে সিসিডিএম এর কাছে সেই ট্রান্সফার স্থগিতের আবেদন করেছে রূপগঞ্জ। আগামীতে দেশে ফেরার পরিস্থিতি তৈরি হলে তবেই সাকিব খেলবেন দেশের ঘরোয়া লিগে। সম্ভাব্য ক্লাব হতে পারে এই রূপগঞ্জই। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। আজকে সাকিব আল হাসানের সাথে আমাদের কথা হয়েছে। এখন উনি আমাদের কাছে একটা অনুরোধ করেছেন যে দলবদলটা আপাতত ওনার দলবদলটা স্থগিত রাখার জন্য। আমরা সিসিডিএমকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি। নিজের স্বাক্ষরিত একটা চিঠি হাতে নিয়েই ঘোষণাটা দিলেন লিজেন্ডস অফ রূপগঞ্জের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম টিটো। উপস্থিত গণমাধ্যম হতবাক, নির্বাক। প্রিমিয়ার লিগ দলবদলের দ্বিতীয় দিন সিসিডিএম কার্যালয়ে যেখানে ফের সাকিব তামিম দ্বৈরথ দেখার আশায় বিভোর, এক নিমেষেই সেটা যেন চুপসে গেল ফাটা বেলুনের মতো। উনি বলেছেন উনি যখনই দেশে আসতে পারবেন, এই আপনারা জানেন তার বর্তমানে উনি দেশে আসতে পারতেছেন না, যখন আসবেন উনি আসলে উনি যেই টিমে গত বছর ছিলেন আমরা চেষ্টা করব। সাকিব আল হাসান আমাদেরকে বলেছেন যে ওই টিম থেকে মিউচুয়াল ক্লিয়ারেন্সের মাধ্যমে লিজেন্ডস অফ রূপগঞ্জে সে যদি আমাদের পক্ষে আবার ওই সময় খেলতে চায়, আমরা ইনশাল্লাহ তাকে আবার পরবর্তীতে দলভুক্ত করব। সাকিব আল হাসানকে নিয়ে ঘোষণার বাকি অংশ অফিসিয়াল আলাপ। দেশের ইতিহাসে সেরা ক্রিকেটার যদি কখনো সত্যি তার ঘরে ফেরেন, তবে কোন দলের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলবেন তা আগে থেকেই পরিষ্কার হওয়া ভালো, কিন্তু সেদিকে তো আর কারো মনোযোগ নেই। সাকিবই যেহেতু আসছেন না, অন্য কোনো কথা সেখানে অনর্থক। অথচ একদিন আগেই লিজেন্ডস অফ রূপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল একই জায়গায় দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছিলেন সাকিব আসছে এবং খেলছে। আমরা চাই না সাকিব অচিরেই ঝরে যাক, এবং আপনারা জানেন যে সাকিবের অলমোস্ট কেরিয়ার শুরু থেকে আমার সাথে ছিল,
এবং এখনও ও আশা প্রকাশ করছেন আমার সাথেই থাকবেন। সাকিবকে আমি মনে করি আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে সাকিবকে খেলানো হতো, বিকজ সাকিবের অবদানেই কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেছি। সাকিবের ব্যাপারে রূপগঞ্জ চেয়ারম্যানের এই আত্মবিশ্বাসের পেছনে যুক্তিও ছিল। বাদল সাকিব সম্পর্কটা বেশ পুরনো। আজকের এই লিজেন্ডস অফ রূপগঞ্জের নাম যেখানে ছিল গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স, সেই 2014তেও তাদের সাথে সাকিব চুক্তিবদ্ধ হন। রাজনৈতিক কারণে বাদল নিজে লাইমলাইটে না থাকলেও তার ক্লাবের সাথে সাকিবের সম্পর্কটা পরবর্তীতে ভাটা পড়েনি মোটেও। তাদের ডেরাতেই ফিরেছেন, আরও বেশ কয়েকবার খেলেছেন দেশের রেকর্ড পারিশ্রমিকে। কিন্তু এক রাতের ব্যবধানে কি এমন হলো যে সবকিছু ঘুরে গেল 360 ডিগ্রি? যে সাকিব আগের দিনই দলবদলের জন্য সিসিডিএম এ রেজিস্ট্রেশন করতে ছবি পাঠিয়েছিলেন, অনলাইনে ফর্ম পূরণ করে সেটা জমাও দিয়েছিলেন, 24 ঘন্টা পার না হতেই সব কেন গোলমাল হয়ে গেল? প্রশ্নটা এখন উঠছেই। খালিদ জামিল, 71। ডিপিএল এ চ্যাম্পিয়ন হওয়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের একমাত্র লক্ষ্য তারকায় ঠাসা দল গড়ে এমন হুঙ্কারি দিয়েছে সাদা কালোরা। বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের অধিকাংশ ক্রিকেটারদেরই দলে ভিড়িয়েছে মোহামেডান, যেখানে বড় নাম তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। কন্ট্রোল সি কন্ট্রোল ভি মানে কপি পেস্ট। বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে প্রায় পুরোপুরি কপি করল ডিপিএল এর দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বরিশালে 3 পাণ্ডব তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম তো আছেনই, তাদের সঙ্গে সাদা কালো পতাকায় যুক্ত হয়েছেন তাওহিদ হৃদয়, তাইজুল ইসলাম সহ সিলেটি রকেট এবাদত হোসেন। কেবল ক্রিকেটারদেরই ভেড়ায়নি মোহামেডান, বরিশালকে ব্যাক টু ব্যাক শিরোপা এনে দেয়া দেশীয় কোচ মিজানুর রহমান বাবুলের উপরও ভরসা রেখেছে দলটি। হেড কোচ হিসেবে তাকেই বেছে নিয়েছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। বিপিএল ড্রাফট থেকে চ্যাম্পিয়ন দল গড়ে ঠিকই শিরোপা ছিনিয়ে এনেছিল বরিশাল। ডিপিএল দল বদলেও নামে ভারে বেশ শক্তিশালী দল গড়েছে মোহামেডান। তবে কি সাদা কালোরাও শিরোপার দাবিদার? মোহামেডান টিমটা ওভাবে করা হয়েছে, যেখানে তামিম ভাই আছে, মাহমুদুল্লাহ রিয়াদ ভাই আছে, মুশফিক ভাই আছে, তাইজুল ভাই আছে, মিরাজ, আমির। তো দেখা যাচ্ছে আমাদের ফরচুন বরিশালের ম্যাক্সিমাম প্লেয়ারই আমরা ওখানে আছি। তো কাগজে কলমে খুব ভালো টিম। ইনশাল্লাহ এখন দেখা যাক মাঠে যদি আমরা ভালো খেলতে পারি ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবে। যেহেতু অলমোস্ট বরিশালের একটা বিগ মানে প্লেয়ার এখানে আসছে, তো আসলে মোহামেডানের জন্য আমি বলবো এটা একটা শুভকামনা। আর যেহেতু টিম ভালো হয়েছে আর প্রত্যেকটা প্লেয়ারের কনফিডেন্স লেভেলটাও ভালো আছে, তো আশা করি একটা ভালো কিছু রেজাল্ট আশা করি। দলে রয়েছে একাধিক তারকা ও অভিজ্ঞ ক্রিকেটার। তামিম, রিয়াদ, মুশফিক যেখানে বড় নাম, তাদের অভিজ্ঞতা আর পারফরমেন্সে গেল আসরে চ্যাম্পিয়ন না হওয়ার মেটাবে মোহামেডান, এমনটাই প্রত্যাশা করছেন দলটির এই কর্তা। অবশ্যই ওদের এক্সপিরিয়েন্স, ওদের যে উদ্দীপনা যেটা আছে, 2বার চ্যাম্পিয়ন হওয়ার যে এক্সপিরিয়েন্সটা আছে, ওটা আমাদের অবশ্যই হেল্প করবে। অবশ্যই। মাহমুদুল হাসান সজীব, 71। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলতে সোমবার দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। দেশ ছাড়ার আগে বাফুফেতে অফিসিয়াল ফটো সেশন ও সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়েছেন হেড কোচ অধিনায়ক। আমিরাতের বিপক্ষে বিদ্রোহী 18 জনের কাউকে দলে রাখেননি বাটলার। সবশেষ স্কোয়াডের মাত্র 9 জনকে দলে রেখেছেন তিনি। তাই 23 সদস্যের এই দলকে বাংলাদেশ দলের ভবিষ্যৎ বলে মনে করছেন তিনি। সাফের সাফল্য আঁকড়ে না ধরে দেশের ফুটবলকে নেক্সট লেভেলে নিতে চান ব্রিটিশ কোচ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী 26 ফেব্রুয়ারি আর শেষ ম্যাচটি হবে আগামী 2 মার্চ। নবীন রায় চালাবে আগামীর বাংলা। পায়ে পায়ে দেশ জুড়ে ছড়িয়ে দেবে ফুটবলটা। বাফুফে অনূর্ধ্ব 15 জাতীয় ফুটবল লিগে ফুটবলাররা দিলেন সেই বার্তা। এই টুর্নামেন্টের প্রতিভাবানরা উঠবেন সরাসরি বাফুফের এলিট ক্যাম্পে, খেলবেন আগামী সাফ অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপে। মেহেদী নাইমের রিপোর্ট। আমার খায়, আমার পরে, আমার বুকেই গুলি করে। 24-এর বিপ্লব সব বয়সের মানুষকে শিখিয়েছে প্রতিবাদের স্বাধীনতা। সেই মন্ত্র ঘাট থেকে মাঠেও ছড়িয়ে দিতে চায় বাফুফে, হাতে হাতে শান্তির বার্তা। ইউসিবি অনূর্ধ্ব 15 জাতীয় ফুটবল লিগে ময়মনসিংহ জোনে ওপেনিং ডেতে ওরাই হতে চায় আগামী দিনে হামজা, জামাল ভুঁইয়া, তপু বর্মন। ফুটবলটাকে ঢাকা কেন্দ্রিক না করে সারা দেশে ছড়িয়ে দিতে প্রথম দিন থেকেই কাজ করছে তাবিদ আওয়ালের কমিটি। ক্রিকেট থেকে ফুটবলে ঝোঁক
ক্রমবর্ধমান জনপ্রিয়তাকেই নির্দেশ করে। জামালপুর আউটার স্টেডিয়ামে উদ্বোধনী দিনে আয়োজকরা দিলেন সুখবর। এই টুর্নামেন্টের প্রতিভাবানরা সরাসরি উঠবেন বাফুফের এলিট ক্যাম্পে, খেলবেন আগামী অনূর্ধ্ব-16 সাফ টুর্নামেন্টে। জামালপুরবাসী যেভাবে জাঁকজমকপূর্ণভাবে অনূর্ধ্ব-15 আয়োজন করেছে, এইভাবে বিভিন্ন জেলায় আমাদের আয়োজন হবে এবং সেখান থেকে আমরা খেলোয়াড় বাছাই করে আমরা সামনে যে অনূর্ধ্ব-16 হবে সেই সাব গেমসে আমাদের এই খেলোয়াড়রা অংশগ্রহণ করবে। এখান থেকে খেলোয়াড় বাছাই করে আমাদের যে ফুটবল ফেডারেশনের যে এলিট একাডেমি আছে সেখানে আমরা স্থানান্তরিত করব। গেল 17 বছরে এমন তৃণমূল ফুটবল লিগ দেখেননি এখানকার মানুষ। তাতে ভুলতে বসেছিল সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আজকে 17 বছর পরে মাঠে আসছি। দীর্ঘদিন এই সরকার ছিল, আসলে এইভাবে খেলাধুলা হয় নাই, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নাই। আসলে এটা আমাদের অনেক দেরি হয়ে গেছে। আজকে যে খেলা প্রাণোজ্জ্বল, দর্শক সবাই আসছে দেখতে, খেলা দেখতে, খেলাগুলো আসলে প্রয়োজন। এই খেলাধুলা যদি এইভাবে চলতে থাকে, আমাদের যে প্রজন্মগুলা, নতুন প্রজন্মগুলা খেলাধুলার প্রতি আগ্রহ জাগবে এবং পর্যাপ্ত মাঠ, পর্যাপ্ত খেলার যদি ব্যবস্থা থাকে তাদের প্রতিভা বিকাশ হবে। প্রথম ম্যাচে ময়মনসিংহ 4-1 গোলে নেত্রকোনা জেলাকে হারায়। আরেক ম্যাচে শেরপুরের বিপক্ষে জামালপুরের জয় 3-0 গোলে। 24 ও 26 ফেব্রুয়ারি 2টি করে দল নামবে মাঠে। অনেক হ্যাপি, আমার টিমে আমি 4 গোলে আগে নিছি, টিম চ্যাম্পিয়ন টিমের প্রথম ম্যাচ জিতছি, আমি ইনশাল্লাহ সামনে ভালো কিছু করবাম। আমার টিম এর থেকে আরো বেটার ফুটবল খেলে, কিন্তু আজকে আমার মাঠের প্রবলেমের জন্য আমরা সেরাটা দিতে পারি নাই। ইনশাল্লাহ পরের ম্যাচে আমরা অনেক ভালো করব। পয়েন্ট টেবিলের শীর্ষ 2 দল 28 ফেব্রুয়ারি ফাইনাল খেলবে। সুযোগ কিন্তু আছে। মেহেদী নাইম, 71। এ ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।